হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। ভিডিও আসতে অনেকটা দেরি হয়ে গেল, তার কারণ 1 মাস দেরি হয়ে গেল, ব্যস্ততার মধ্যে ছিলাম বিভিন্ন। ঠিক আছে, তো সেগুলো নিয়ে ভেবে তোমাদের লাভ নাই, আবার ভিডিও নতুন করে কন্টিনিউ হবে। ঠিক আছে, তো আজকে আমরা পলিটিক্যাল সায়েন্সের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা বর্তমানে খুব চর্চায় আছে। তোমরা শুনেছো হয়তো যে 1 তারিখ থেকে, অর্থাৎ 1 জুলাই থেকে আমাদের দেশে নতুন ক্রিমিনাল অ্যাক্ট, ঠিক আছে, যেটাকে আমরা আইপিসি বলতাম, সিআরপিসি বলতাম, সেগুলোকে কি করে দেওয়া হয়েছে, পুরাতন যেগুলো ছিল ব্রিটিশ আমলের, যেগুলো কলোনিয়াল মাইন্ডসেটের কনসেপ্ট, যেটা সরকার বলছে যে আইপিসি সিআরপিসি, এগুলোকে কি করা হয়েছে, এগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছে নাম, এবং নাম চেঞ্জ করে অন্য নতুন নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা একটু ভিডিও বড় হতে পারে, আস্তে আস্তে আমরা পুরো বিষয়টা বুঝবো কি কি চেঞ্জেস এসছে। ঠিক আছে, পরিবর্তন তো অনেক এসছে, কিন্তু আমরা মেন জায়গাগুলো দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো সবার আগে আমরা দেখব হচ্ছে আমাদের আগে কি ছিল। আগে আইপিসি ছিল। ঠিক আছে, আগে কি ছিল, আগে আইপিসি ছিল। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, আগে আমাদের কি ছিল, আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড। এটা 1860 সালের। যদিও আমি তোমাদেরকে আইপিসি কি সিআরপিসি কি এর ভিডিও আমি তোমাদের ইউটিউবে দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হয়েছিল। তো ছাড়ো, ওটার পুরাতন কথা ভেবে লাভ নাই, আমরা এখান থেকেই শুরু করি। আবার দরকার পড়লে তোমরা যদি আবার কমেন্ট করো আইপিসি সিআরপিসি নিয়ে ভিডিও করা, আবার আমি তোমাদের পড়িয়ে দেবো। ঠিক আছে, যদিও এখন আইপিসি আর নেই, আইপিসির নাম চেঞ্জ করে কি করা হয়েছে, বিএনএস, শর্ট ফর্মে বললাম, এর পুরো নাম হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। তাহলে আইপিসির নাম চেঞ্জ করে কি করে দেওয়া হয়েছে, আইপিসির নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। ঠিক আছে, আর একটা কি ছিল, সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিওর কোড। ঠিক আছে, এটার নাম চেঞ্জ করে কি করে দিয়েছে, বিএনএসএস, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। আগেরটা কি করেছে, ভারতীয় ন্যায় সংহিতা, আর এটা করেছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। সিআরপিসির নাম চেঞ্জ করে করেছে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে প্রত্যেকটা বিষয় বুঝবো। আর একটা কি ছিল আমাদের অ্যাক্ট, আর একটা ছিল ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। আগে কি ছিল, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এরও নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে। এর নাম চেঞ্জ করে কি করা হয়েছে, ভারতীয় সাক্ষ্য সংহিতা, বিএসএস। এর নাম চেঞ্জ করে কি করা হয়েছে, ভারতীয় সাক্ষ্য সংহিতা। আশা করি তোমাদের আর কোনো অসুবিধা নাই। আইপিসির নাম চেঞ্জ করে কি করা হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা। ঠিক আছে, সিআরপিসির নাম চেঞ্জ করে কি করা হয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টকে কি করে দেওয়া হয়েছে, ভারতীয় সাক্ষ্য সংহিতা। ঠিক আছে, তো এইটুকুটা তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। আর এবার শুধু নাম যে চেঞ্জ হয়েছে তা না, অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক ধারা চেঞ্জ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যেরকম আমরা যদি দেখি আগে আইপিসিতে কটা ধারা ছিল, সেকশন কত ছিল আইপিসিতে, আইপিসিতে আগে সেকশন ছিল 511টা। আইপিসিতে আগে সেকশন কটা ছিল, 511টা। ঠিক আছে, এবার কত করেছে, মানে ভারতীয় ন্যায় সংহিতায় টোটাল কতগুলো সেকশন আছে, 358টা। খুব গুরুত্বপূর্ণ, অনলাইনের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে আইপিসিতে আগে কতগুলো সেকশন ছিল, 511টা, তো কমিয়ে দিয়ে কত করে দিয়েছে, 358টা করে দিয়েছে। ঠিক আছে, সিআরপিসির ক্ষেত্রে যদি আমরা দেখি, সিআরপিসিতে আগে কতগুলো সেকশন ছিল, সিআরপিসিতে সেকশন ছিল 484টা। সিআরপিসিতে কত সেকশন ছিল, 484টা। এখানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে কত করে দিয়েছে সেকশন, সেকশন করে দিয়েছে হচ্ছে 531টা। বুঝা গেল, আশা করি এটাতে কোনো অসুবিধা নাই। তাহলে ভারতীয় ন্যায় সংহিতাতে বর্তমানে কটা সেকশন আছে, 358টা আছে। ঠিক আছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে 531টা, এটা ভারতীয় ন্যায় সংহিতা, যেটা আইপিসির নাম চেঞ্জ করে করেছে ভারতীয় ন্যায় সংহিতা, আর সিআরপিসির নাম চেঞ্জ করে করেছে কি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ঠিক আছে, আর এটা তো ভারতীয় সাক্ষ্য সংহিতা। বুঝা গেল এত দূর অবধি। এবার 1 জুলাই থেকে আমাদের দেশে কি হলো, 1 জুলাই 2000
যদিও এই অ্যাক্টগুলোর কথা তো 2023 সালেই হয়ে গেছিলো, 2023 সালে এই বিল পাস করে দেওয়া হয়েছিল লোকসভা ও রাজ্যসভা থেকে, ঠিক আছে। কিন্তু এটাকে লাগু কবে থেকে করা হলো? 1 জুলাই 2024 থেকে। অর্থাৎ আইপিসি, সিআরপিসি এগুলোকে কি করে দেওয়া হলো? এগুলোকে রদ করে দিয়ে এখন এগুলো নামে প্রচলিত করা হলো, ঠিক আছে। তাহলে কি পুরাতনগুলো উঠে গেল? না, পুরাতনগুলো এখনও উঠেনি। যেগুলো পুরাতন কেস যেগুলো চলছিল, মানে 1 জুলাইয়ের আগে যেগুলো কেস দাখিল হয়ে আছে, সেগুলো আইপিসি, সিআরপিসি এগুলো ধারাতেই চলবে, ঠিক আছে। আর 1 জুলাইয়ের থেকে বা 1 জুলাইয়ের পর থেকে যেগুলো নতুন কেস উঠবে সেগুলোকে কি এর মাধ্যমে বিএনএস, বিএনএসএস এগুলোর মাধ্যমে দাখিল করা হবে। তো এই সূত্রে তোমাদেরকে মনে রাখতে হবে বিএনএস অর্থাৎ প্রথম আইন, মানে যেটা নতুন আইন যেটাকে করা হয়েছে, এই আইন অনুসারে প্রথম এফআইআর কোথায় হয়েছে? প্রথম এফআইআর হয়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। কোথায় হয়েছে? গোয়ালিয়রে। খুব গুরুত্বপূর্ণ, এটাও একটা কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করতে পারে যে নতুন আইন অনুসারে প্রথম এফআইআর কোথায় হয়েছে? গোয়ালিয়রে হয়েছে, ঠিক আছে। দ্বিতীয় হয়েছে ছত্তিশগড়ের কবির ধামে। ছত্তিশগড়ের কবির ধাম বলে একটা জায়গা আছে, খুব প্রসিদ্ধ জায়গা, সেখানে হয়েছে কবির ধাম। কবিরের নামও তো সকলেই জানো, ঠিক আছে। ছত্তিশগড়ের কবির ধামে করা হয়েছে। তৃতীয়টা করা হয়েছে গুজরাটের গান্ধীনগরে, ঠিক আছে। তাহলে বলে দিলাম নতুন আইন অনুসারে, ঠিক আছে, ওই কারণে এটা ইম্পর্টেন্ট। নতুন আইন অনুসারে প্রথম এফআইআর কোথায় হয়েছে? মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। এবার আমরা দেখব কি নতুন কি কি চেঞ্জেস, যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কি কি পরিবর্তন। পরিবর্তন তো অনেক হয়েছে, আস্তে আস্তে আমরা সব জানবো। আস্তে আস্তে এটা নিয়ে আমরা একটা সিরিজ চালাবো, দেখি 5-6টা ভিডিও বানাবো যে কি কি বড় বড় চেঞ্জেস এসছে। তো আজকে আমরা কিছু মেজর চেঞ্জেস সম্পর্কে আলোচনা করব, যেগুলো থেকে কোশ্চেন হয়তো তোমাদের জীবনেও কাজে লাগতে পারে বা প্রশ্নও আসতে পারে, ঠিক আছে। প্রথম কি চেঞ্জেস এসছে দেখো। ফার্স্ট চেঞ্জেস, এখানে বলা হয়েছে যখনই তুমি গ্রেপ্তার হয়ে যাবে বা তুমি কোর্টে উঠে গেল, ঠিক আছে, তোমার কেস তোমাকে কোর্টে উঠিয়ে দেওয়া হলো, কোর্টকে একদম পারফেক্ট নিয়ম মানে জাজমেন্ট মানে বলে দেওয়া হয়েছে যে 60 দিনের মধ্যে, কত দিনের মধ্যে? 60 দিনের মধ্যে তোমার শুনানি কমপ্লিট করতেই হবে, ঠিক আছে। 60 দিনের মধ্যে কি করতে হবে? কোর্টকে শুনানি কমপ্লিট, মানে তোমাকে দোষী কি দোষী না, বা তোমাকে আরোপ তোমার উপর যে লাগানো হয়েছে, তোমার উপর যে আরোপগুলো লাগানো হয়েছে সেই আরোপগুলোর সত্যতা বিচার 60 দিনের মধ্যে কোর্টে করতে হবে, ঠিক আছে। আর 60 দিনে শুনানি হয়ে গেলে শুনানি থেকে 45 দিনের মধ্যে কোর্টকে রায় দিতে হবে। কত দিনের মধ্যে রায় দিতে হবে? 45 দিনের মধ্যে কোর্টকে রায় দিতে হবে, ঠিক আছে। বুঝা গেল? 60 দিনের মধ্যে শুনানি শেষ করতে হবে, 45 দিনের মধ্যে রায় দিতে হবে। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা চেঞ্জেস। আর কি চেঞ্জেস এসছে? আগে যেটা সিডিশন অ্যাক্ট ছিল, মানে রাজদ্রোহ, যেটাকে 124 এতে বলা আছে, ঠিক আছে, সিডিশন অ্যাক্ট। রাজদ্রোহর নাম চেঞ্জ করে এখন কি করে দেওয়া হলো? দেশদ্রোহ। রাজদ্রোহের নাম চেঞ্জ করে কি করা হলো? দেশদ্রোহ। খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে তোমাদের। রাজদ্রোহের নাম চেঞ্জ করে কি করে দেওয়া হলো? দেশদ্রোহ। ভিতরে জিনিস একই আছে, যে আগে কি ছিল? আগে সরকারের বিরুদ্ধে, যে ব্রিটিশার্স আমলে সরকারের বিরুদ্ধে বললে কি হতো? তাকে রাজদ্রোহের উপর গ্রেপ্তার করে নেওয়া হতো। কিন্তু এখন সরকারের বিরুদ্ধে না বলে তুমি যদি দেশের বিরুদ্ধে বললা, তাহলে তোমার জেল যাওয়া নিশ্চিত, ঠিক আছে। এটা হচ্ছে আগে সিডিশন অ্যাকচুয়ালি রাজদ্রোহ বলা হতো, ওটাকে এখন কি করে দেওয়া হলো? ওটাকে এখন দেশদ্রোহ করে দেওয়া হলো, ঠিক আছে। আর কি, এতদিন আইপিসিতে আতঙ্কবাদকে মানে টেরোরিজমকে কোনো পরিভাষিত করা ছিল না। টেরোরিজম জিনিসটাকে ভালোভাবে কি সুন্দরভাবে গুছিয়ে বলা ছিল না। এবার বিএনএসে টেরোরিজমকে সুন্দর করে গুছিয়ে বলা যায় যে যদি কোনো ব্যক্তি ভারতের একতা, অখণ্ডতা ও সম্প্রভুতার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে, তাহলে কি হবে? তাকে টেরোরিজম মেনে নেওয়া যাবে, ঠিক আছে। আর কি বলা আছে? অর্গানাইজড ক্রাইম বলো আগে কোনো মানে একদম পরিকল্পিতভাবে ক্রাইমের কনসেপ্টও আগে আইপিসিতে ঠিকভাবে দেওয়া ছিল না। কিডন্যাপিং, একদম সাজিয়ে কিডন্যাপিং করা, অর্গানাইজড ক্রাইম, যেটা অর্গানাইজড ক্রাইম কনসেপ্টও বলা ছিল না, ওটাকেও বিএনএসে এবার অর্গানাইজড ক্রাইমকে জায়গা দেওয়া হয়েছে, ঠিক আছে। আর কি বলা আছে? সশস্ত্র বিরোধ মানে সশস্ত্র বিদ্রোহ, তুমি দেশের মধ্যে তোমাকে
তোমাকে আমাদের সংবিধানের মৌলিক অধিকার আর্টিকেল 19 তোমাকে বিরোধ করার অধিকার দেয়, কিন্তু সশস্ত্র বিদ্রোহ করার তোমাকে অধিকার দেয় না। ঠিক আছে, তো সশস্ত্র বিদ্রোহ বা দেশের সম্পত্তিকে যদি তুমি মানে নষ্ট করো, ঠিক আছে, যেমন রেল রেল তুমি পুড়িয়ে দিচ্ছ বা এগুলো করছো, দেশের সম্পত্তিকে যদি তুমি রক্ষা করো, তাহলেও তোমার কি হতে পারে, জেল হতে পারে। ওটাও এবার এখানে বিএনএসএ বলে দিয়েছে, কি বলেছে, যে সশস্ত্র বিদ্রোহ প্লাস যদি তুমি দেশের সম্পত্তিকে নষ্ট করো তাহলেও তোমার জেল হতে পারে। ঠিক আছে, আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে বলা হয়েছে, ধরো আমার উপর কেউ হামলা করলো, ঠিক আছে, বলে না যে আই উইটনেস মানে যে নিজের চোখে ওটা হতে দেখেছে। ধরো আমার উপর কেউ হামলা করলো এই মুহূর্তে, তো আমি তো নিজের চোখে ওটা দেখিনি, মানে আমার ওপর হামলা হলো, তো ওই মুহূর্তে ওখানে কেউ নাও উপস্থিত থাকতে পারে। সবসময় যে ওখানে ব্যক্তি উপস্থিত থাকবে যে দেখবে নিজের চোখে, যে এসে সাক্ষী দিবে, এটা হতে পারে না। আমার উপর যখন কেউ অ্যাটাক করলো আর ওই সময় কেউ আই উইটনেস নেই, সেক্ষেত্রে যে ভিকটিম মানে যার উপর হয়েছে, মানে আমার উপর হয়েছে, আমি নিজে আই উইটনেস হিসেবে কোর্টে বলতে পারবো যে আমি নিজে উইটনেস মানে নিজেই সাক্ষী হিসাবে বলতে পারবো। এটাও কোথায়, বিএনএসএ, ভারতীয় ন্যায় সংহিতা। আগে ছিল না, আগে আই উইটনেসের ভ্যালু ছিল। এবার কি বলেছে, যদি আই উইটনেস নাও থাকে তাহলে যে ভিকটিম যার উপরে হচ্ছে সে নিজে আই উইটনেস হিসাবে বিষয়টাকে ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে, আর কি বলা হয়েছে, আরও একটা খুব সুন্দর চেঞ্জেস এসছে, যেটা বলেছে কি, যে ধরো আমি কোনো বিশাল বড় অপরাধ করে পালিয়ে গেলাম, আমি কোনো অপরাধ করে বিদেশে পালিয়ে গেলাম, ঠিক আছে, তাহলে আমি ফারার হয়ে গেলাম, মানে আমি পালিয়ে গেলাম, তাহলে আমার উপরে আগে কোনো রকম কেস চলতো না, যেহেতু আমি পালিয়ে গেছি। কিন্তু এইবার এই আইনে নতুন করে কি বলা হয়, যে যদি আমি কোনো দোষ করার পর পালিয়েও যাই, তাহলে কোর্টে কিন্তু ট্রায়াল চলবে। যেরকম কোর্টে ট্রায়াল চলছে সেরকম আমার অনুপস্থিতিতেই ট্রায়াল চলবে, এবং আমার অনুপস্থিতিতেই আমাকে কি দোষী ডিক্লেয়ারও করে দিতে পারবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমার অনুপস্থিতিতেও সেগুলো সব করা যেতে পারে। ঠিক আছে, আর কি চেঞ্জেস এসছে, আরেকটাও খুব সুন্দর জিনিস, পুলিশ যখন বাড়িতে বলে না তালাশি করতে যায়, মানে সার্চ ওয়ারেন্ট নিয়ে যায়, তো এবার পুলিশদেরকে সার্চ করতে গেলে ওর ভিডিও বানাতে হবে, মানে পুরো প্রসেসটা যেখান থেকে শুরু হবে সার্চিংয়ের, সেখান থেকে যেন ভিডিও করা হয়। ঠিক আছে, এটা একদম স্ট্রিক্ট বলে দেওয়া হয়েছে যাতে ভিডিও করা হয়। ঠিক আছে, আচ্ছা, আর কি বলা হয়েছে, রেপ ভিকটিমের ওপর, যে ভিকটিমের ওপর রেপ অ্যাটেম্প্ট হয়েছে বা রেপ করা হয়েছে, তার যে বয়ান লিখবে, এবার থেকে মহিলা পুলিশই তার বয়ান লিখবে। ঠিক আছে, এবং তার যা ভিকটিম আছে, ভিকটিমের পরিবারের উপস্থিতিতেই কিন্তু বয়ান লেখা হবে। ঠিক আছে, আর কি বলা হয়েছে, এবার যেটা নতুন জিনিস বলা হয়েছে, যে ধরো তুমি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কারোর সাথে শারীরিক সম্বন্ধ তৈরি করলে, ঠিক আছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, তাহলেও সেটাকে কিন্তু এবার ক্রাইম ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তুমি চাকরি দেওয়ার নাম করে তার সাথে তুমি সেক্সুয়াল অ্যাবিউজ করলে, কিন্তু ওটাকেও এবার কি ধরে নেওয়া হয়েছে, ওটাকে এবার ক্রাইম ধরা হয়েছে। ঠিক আছে, নাবালিক বাচ্চাদের উপর যদি তুমি রেপ অ্যাটেম্প্ট করো তাহলে তোমার মৃত্যুরও সাজা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, ছোট মেয়েদের উপর যদি তুমি রেপ অ্যাটেম্প্ট করো তাহলেও তুমি কি, তোমার উপর মৃত্যুর সাজা রয়েছে। ঠিক আছে, আর কি চেঞ্জেস এসছে, দোষ যে কোনো জায়গায় হোক না কেন, এফআইআর তুমি যে কোনো জায়গায় লিখাতে পারবে, কোনো আপত্তি নেই। ঠিক আছে, দোষ যে কোনো জায়গায় হোক না কেন, তুমি এফআইআর যে কোনো জায়গায় তুমি এফআইআর লিখাতে পারবে। ঠিক আছে, তো এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস, অনেক কিছু চেঞ্জেস এসছে, তো যেগুলো আমি তোমাকে সম্পূর্ণ বলে দেওয়া হলো যে কি কি চেঞ্জেস আছে পুরোপুরিভাবে। তো আরও চেঞ্জেস আছে, আরও বড় বড় অনেক কিছুই আছে, যেগুলো যেরকম পুলিশকে 90 দিনের মধ্যে চার্জশিট ফাইল করতে হবে। পুলিশকে একদম স্ট্রিক্ট বলেছে, যে পুলিশের টাইম বেঁধে দিয়েছে, যে পুলিশকে কি 90 দিনের মধ্যে চার্জশিট ফাইল করে দিতে হবে। ঠিক আছে, এবং চার্জশিট ফাইল করার 90 দিনের মধ্যে চার্জশিট ফাইল করতে হবে, এবং 180 দিনের মধ্যে পুরো তদন্ত কমপ্লিট করতে হবে, মানে 3 মাসের মধ্যে চার্জশিট রেডি করে দিতে হবে, আর 6 মাসের মধ্যে কি করতে হবে, সম্পূর্ণভাবে তদন্ত কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে, আর গ্যাং রেপের ক্ষেত্রে মৃত্যুর প্রাবধান তো আছেও, প্লাস গ্যাং রেপের ক্ষেত্রে 20 বছরের সাজা, প্লাস যতদিন বেঁচে থাকবে ততদিন আজীবন কারাবাসেরও সাজা দেওয়া হয়েছে। ঠিক আছে,
এবার কিছু সেকশনে চেঞ্জেস এসছে, যেগুলো কিছু কিছু আমাদের জেনে রাখা উচিত, ঠিক আছে। কি কি সেকশনে পরিবর্তন করেছে, যেরকম আমরা যদি দেখে থাকি সেকশনের ক্ষেত্রে, এটা দিয়ে হয়ে যাবে আশা করি। সেকশনের ক্ষেত্রে কি কি চেঞ্জেস, আগে আইপিসিতে রেপ সম্পর্কে কততে ছিল সেকশন 375-এ ছিল আর 376-এ ছিল, ঠিক কি না? আগে রেপ কততে ছিল 375 সেকশন আর 376, এবার সেটাকে চেঞ্জ করে কততে করে দেওয়া হয়েছে 63-তে করেছে আর 69-এ করেছে, বোঝা গেল? মার্ডার আগে সেকশন 302-এ ছিল, এবার সেকশন 101-এ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আগে আইপিসিতে 375-76-এ রেপ ছিল, এখন 63 আর 69-এ করেছে। 302-এ কি ছিল, 302-এ ছিল হচ্ছে তোমার মার্ডার, এখন ওটাকে বিএনএসএ মানে ভারতীয় ন্যায় সংহিতাতে 101-এ করেছে, ঠিক আছে। আর কি কি চেঞ্জেস এসছে, আর একটা গুরুত্বপূর্ণ চেঞ্জেস যদি আমরা দেখতে পাই সেটা হচ্ছে আগে গ্যাংরেপ 376D-তে ছিল, এবার কিসে আনা হয়েছে এটাকে, এবার এটাকে সেকশন 70-এ আনা হয়েছে। এগুলো কিছু সেকশনের চেঞ্জেস এসছে, ঠিক আছে। আগে অ্যাটেম্প টু মার্ডার 307-এ ছিল, এখন এটাকে কত আনা আছে 109-এ আনা হয়েছে, ঠিক আছে। আগে ঠগ মানে যেটাকে আমরা বলি না 420, আগে ঠগ মানে কাউকে ঠকানো এই করা, এগুলো আগে 420-তে ছিল সেকশনে, এখন এটা 318-তে আনা হয়েছে, ঠিক আছে। তো এই হয়েছে আমাদের নিউ ক্রিমিনাল অ্যাক্ট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো সম্পূর্ণভাবে। এরপর আমরা এর উপরে বিভিন্ন ভিডিও আনবো, যেমন বলা হচ্ছে নাকি, আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই বিষয়টা নিয়ে বিরোধ খুব চলছে, মানে এটাকে অপোজিশন এই হিসাবে বলছে যে যখন এটাকে পাস করানো হয়েছিল মানে 2023 সালে যখন এটাকে পাস করানো হয়েছিল তখন বিপক্ষের 140 জন এমপিকে সাসপেন্ড করা হয়েছিল। এটা অপোজিশন বলছে যে অবশ্যই সাসপেন্ড করা হয়েছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তো বলা হয়েছে যে তখন এটাকে নিয়ে ঠিকভাবে ডিবেট হয়নি, মানে সংসদে এটা নিয়ে ঠিকভাবে আলোচনা করা না করেই সরকার কি এই আইনকে পাস করিয়ে দিয়েছে, ঠিক আছে। 2023 সালে যখন 140 জন এমপিকে কি নিলম্বিত করা ছিল, ঠিক আছে, বিপক্ষের অপোজিশনে। আর কি বিরোধ হচ্ছে, মানে সব থেকে বড় প্রবলেম কি, আইন ব্যবস্থা হচ্ছে সমবর্তী সূচির বিষয়। কারণ আমরা জানি আমাদের সংবিধানের শিডিউলের 7th শিডিউলে 3টি কি আছে সূচি আছে, সংঘসূচি, রাজ্যসূচি, সমবর্তী সূচি, আর একটা অবশিষ্ট সূচি। অবশিষ্ট সূচি আলাদা বিষয়। তো সমবর্তী সূচির ক্ষেত্রে কেন্দ্র আইন তৈরি করতে পারে, রাজ্যও তৈরি করতে পারে। এবার সরকারের সবথেকে বড় সমস্যা হলো আইন ব্যবস্থা হচ্ছে সমবর্তী সূচির আন্ডারে পড়ে। এবার যে সমস্ত জায়গায় কেন্দ্রে যে পার্টি আছে অর্থাৎ এনডিএ, ওর সরকার নাই, যেরকম পশ্চিমবঙ্গে আমরা ধরে নিই, তামিলনাড়ুতে ধরে নিচ্ছি, কর্ণাটকে ধরে নিচ্ছি, সেই সব জায়গায় এই বিলকে পাস করানো একটু হলেও মুশকিল হতে পারে, এই বিলকে মানে এই অ্যাক্টকে লাগু করানো একটু হলেও মুশকিল হতে পারে। তো আমরা দেখতে থাকবো আগে আগে কী হয়। যেরকম আমরা দেখেছি যে তামিলনাড়ুর কোর্টে অলরেডি এই নাম নিয়ে যে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এই নামের উপরই অলরেডি কোর্টে রিট ফাইল হয়ে গেছে যে নামটা ঠিক হচ্ছে না, যে নামটা হচ্ছে কি হিন্দি বা সংস্কৃত ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়েছে, নামটাকে পছন্দ হচ্ছে না। তাদের বক্তব্য যে আগে যে নাম ছিল আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড, এর মধ্যে থেকে ওই ইন্ডিয়ান পেনাল কোডের মধ্যে কি লেখা আছে এটা বোঝা যাচ্ছে, ক্রিমিনাল প্রসিডিওর কোড, যেখানে বোঝা যাচ্ছে যে ক্রিমিনালকে কি প্রসিডিওরে শাস্তি দেওয়া হবে, কিন্তু এখানে সেরকম কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুটাই। তোমরা ভিডিওকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং সাথে থাকো। থ্যাংক ইউ।